নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের স্বাগত। আমি অনিকেত। প্রতিদিন নিত্য নতুন গল্প আপনাদের কাছে উপহার দেওয়ার জন্য আমরা উদয়াস্ত পরিশ্রম করি। আমরা চাই আপনাদের লেখা গল্প, যদি আপনাদের কাছে কিছু লেখা থেকে থাকে, আমাদের কাছে তা প্রেরণ করুন। ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল আইডি দেওয়া আছে, সেখানে আপনারা আপনাদের লেখা পাঠাতে পারেন। পাঠযোগ্য হলে অবশ্যই আমরা সেই লেখাটি পড়ব। তার সাথে এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। গল্পগুলি আপনাদের কেমন লাগছে, কি ধরনের গল্প আপনাদের ভালো লাগবে, সেটিও আপনারা কমেন্ট বক্সে জানান। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প আগুন লাঠি, সোনার মোহর ও কালো বেড়ালছানা। লেখক মুস্তাফা নাশাদ। আজ থেকে প্রায় 100 বছর আগের কথা। সবটাই মায়ের কাছে শোনা। মা আবার শুনেছিলেন তাঁর মায়ের কাছে, তাঁর মা আবার শুনেছিলেন তাঁর মায়ের কাছে। কাজেই এ কাহিনী বানানো না সত্যি, সে বিষয়ে কোনো প্রশ্ন তুললে আমি তার উত্তর দিতে পারবো না, আগে থেকেই বলে রাখছি। যখনকার কথা বলছি, তখন কিন্তু আজকের এই কলকাতাটা ফুলে ফেঁপে এত মোটাসোটাও হয়নি, আর শহর ছাড়িয়ে গাঁ গেরামের দিকে তার হাত পাও ছড়াতে ছিটাতে শুরু করেনি। তখন সন্ধে নামার বহু আগে থেকেই যে যার ডেরায় ফিরে যেত। সন্ধে মানেই ডাকাতের রাজত্ব। শহরের কয়েকটি বনেদি রাস্তায় মিটিমিটি গ্যাসের বাতি জ্বলত, বাকিগুলোতে টিমটিম করতো রেডির তেলের বাতি। তারপরও যেগুলি বাকি থাকতো তাতে কিছুই জ্বলত না। শহরকে বের দিয়ে বাগবাজারের মুখ থেকে টানা মারাঠা ডিচ নামে খাল। খালের ওপর যে পোলগুলো ছিল তার ওপর রেলওয়ে লেভেল ক্রসিং এর মতো লোহার মোটা মোটা থামের গেট করা ছিল। রাত হলেই গেট ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হতো, যাতে পোলের ওপার থেকে ডাকাত দল গাড়ি হাঁকিয়ে বা ঘোড়া ছুটিয়ে এপারে এসে খুন জখম ডাকাতি না করতে পারে। রাজাবাজার মোড় থেকে সরু এক ফালি রাস্তা ধুঁকতে ধুঁকতে অল্প কিছুটা দূরে পুবে গিয়েই আজকের ফুলবাগানের কাছে মুখ থুবড়ে পড়ে পথ হারিয়েছিল। তারপর যতদূর দুচোখ যায় শুধু ধুধু মাঠ, জলা জায়গা, তাল সুপারির গাছ, আর মাঝে মধ্যে দূরে কাছে ছড়ানো ছিটানো গুটি কয়েক ঘর। ওখানেই ছিল দিদিমার মায়ের মামার বাড়ি। সপ্তাহে 3 দিন, অর্থাৎ একদিন অন্তর একদিন জল গাড়ি আসতো খাবার জল নিয়ে। তখন সবাই হামলে পড়ে যে যার কলসি, জ্বালা, ডাবর, ডেকচি ভরে রাখত। অনেকে আবার জল গাড়ির জল নিতও না, ভয়ে, বাঁচার তাগিদে। জল থেকে কিরকম একটা গন্ধ বেরোতো বলে। বলা তো যায় না, জলে বিষ টিস মিশিয়েও দিতে পারে। কালা আদমিদের যা ঘেন্না করে লালমুখো সাহেবরা, তা কি আর জানতে কারো বাকি আছে? তাই অনেকে পুকুরের বা কুয়োর জলই খেত। সন্ধ্যা হলেই ধোপার দল আসতো গাধার পিঠে ডাই করে নোংরা জামা কাপড় নিয়ে। গোটা মাঠ জুড়ে সেদ্ধ করতো, কাচতো ও শুকোতো। তারপর সকাল থেকে বেলা না গড়াতেই সবাই ফিরে যেত। যতক্ষণ তারা থাকতো ততক্ষণ একটু হইচই গুলজার হতো, তারপর আবার সব শুনশান নিঝুম। সকাল থেকে সন্ধে না নামতেই ডাকাতের ভয়ে সবাই দৌড়ে খিল এঁটে বসে থাকতো। অবশ্যই তাদের এই উটকো আপদের হাত থেকে বাঁচাবার জন্য একদিন সবাইকে দারুণ চমকে দিয়ে দলবল নিয়ে ছুটে এসেছিল একদল লালমুখো গোড়া সাহেব। তারা গ্রামে সারাদিন রইল, বন বাদার ঝোপ ঝাড় সব ঘুরে ফিরে দেখলো, তাদের নোংরা মেটে দাওয়ায় বসলো, আর এনামেলের তোবড়ানো মগে জল চেয়ে খেলো, এবং যাওয়ার সময় সন্ডা মার্কা একজন গুঁফো লাল পাগড়িওয়ালাকে দেখিয়ে বলল যে এবার থেকে রোজ সন্ধে হলেই আগুন লাঠি নিয়ে তোমাদের রাত পাহারা দিতে শুরু করবে এই লোকটি। তোমরাও বাপু রাতের বেলা একটু সজাগ থাকার চেষ্টা করো, কেমন? তারপর থেকে সবাই যে যার কুঠুরিতে রাতের বেলা পালা করে জেগে থাকতে শুরু করলো, আর তাদের চোখ থেকে ঘুম দাঁড়াবার জন্য হয়তো কোরআন নয়তো গীতা পাঠ শুরু করলো। বেশ নিশ্চিন্তে দিন কাটতে লাগলো তাদের, কোনো ঝুট ঝামেলা নেই। সন্ধে হলেই মেটে মোচা এসে রেডির তেলের বাতিগুলো জ্বালিয়ে দিয়ে যেত, আর তার যাওয়ার পরই সেই সন্ডা মার্কা লোকটা আগুন লাঠি হাতে হাজির হতো। চুরি ডাকাতি ভয় ভাবনা কাকে বলে যখন সবাই প্রায় ভুলতে বসেছে, ঠিক তখনই পাকা গুটি কেঁচে দিল ওই জন্মকুড়ে কেলো শেখের বিবি ফুলি। কেলো শেখ শহরে গিয়ে পাড়ায় পাড়ায় নকশা কাটা খড়ম ফিরি করত। বাড়ি বসে 2-3 দিন ধরে তৈরি করত, তো একদিন শহরে গিয়ে ফিরি করে আসতো।
খুব কষ্টের সংসার তার, কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। 7-8টা ছেলেপুলের চ্যাঁভ্যাতে তার ঘর সবসময় সরব, কখনো কামড়া কামড়ি তো আবার কখনো চুলোচুলি। যদি তাও না হয় তো খাবার জন্য আছাড়ি পাছাড়ি, কান্নাকাটি, চিল চিৎকার। অগত্যা কেলো শেখের বউ পাড়ায় বেরুতো মালসা নিয়ে ফ্যান চাইতে। তখন এত মাগিগন্ডার দিন ছিল না, তাই লোকে ফ্যানের সঙ্গে মুঠো চুটকি ভাত, একটু নুন ও 2-4 ফোঁটা সর্ষের তেল দিতেও ভুল করতো না। সেই কেলো শেখেরই হাড় জুড়োনো ব্যামো হলো। সবসময় তার শীত শীত করে আর মুখ দিয়ে ভাল্লুকের মতো হু হু করে শব্দ ছাড়ে। কত কবচ, তাবিজ, জল পড়া, তেল পড়া, যে যা বলল তাই করা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। তখন আবাদে নিয়ে গিয়ে নামি ওঝা গুলুগুনিনকেও এনে দেখানো হলো। সর্ষে পড়া, কড়ি চালা, বান মারা, কত কিছুই না করলো ওস্তাদ, তবে ওই অবধি, কিছুই হলো না। তাই দেখে পাড়াপড়শি সৎ পরামর্শ দিল যে গরুর গাড়িতে শুইয়ে ওকে কলকাতায় নিয়ে যা, সাহেব বোরাদের হাসপাতালে একটিবার দেখা, দেখিস ভালো হয়ে যাবে। তোর এতগুলো কাচ্চা বাচ্চা, খোদা না করে কিছু একটা হয়ে গেলে তখন করবি কি রে? কথা শোন, জেদ ছাড়। তা কেলো শেখের বউ ফুলি কিছুতেই কারো কথা শুনলো না, উল্টে লালমুখ গোরাদের সাপ সাপান্ত করে সাফ জানিয়ে দিল যে সে ও পথে কিছুতেই যাবে না। এমনকি তার খাসম মারা গেলেও না। ওই মুখ পোড়াদের দেওয়া রুটি জল খেয়েই না আজ ওর এই বিপদ। দরকার হলে বাবার থানে যাবে, পীরের দরগায় যাবে, 5 বাড়ি ভিক্ষে করে ছেলেপুলেদের মানুষ করবে, বড় করবে, খাসামকে সারিয়ে তুলবে, তবেই না দুলু ঘরামির বেটি ভাঙবে, তবু মচকাবে না, শুনে রাখো সবাই। তা সত্যি বলতে কি, ফুলি তার জেদ বজায় রেখেও ছিল। হাসামকে এক আশ্চর্য মন্ত্র বলে সুস্থ করে তুলল, নিজেদের দৈন্য দশাও ঘোচালো, দরমা ঝেড়ে ফেলে মেটে ঘর তুলল, শহরের লোকদের মতো করগেটের চাল চাপালো, আর পড়শিদের জন্য গাঁটের কড়ি খরচ করে একটা টিপ কল বসিয়ে দিল। তার এহেন ব্যবহারে সবাই খুব খুশি, এক বাক্যে সকলে তার তারিফ করলো, আর আড়ালে আবডালে প্রশ্ন তুলল কি করে এত সব করলো। দিন যায়, মাস যায়, বছরও যায়, পড়শিদেরও কারো কারো দিন দশা পাল্টাচ্ছে। মেটে দেওয়ালের ওপর খড়ের চালও চাপিয়েছে কেউ কেউ, তবে ফুলির মতো অন্য আর কেউ তাদের দৈন্য দশা সাত তাড়াতাড়ি ঘোচাতে পারেনি। এই যা। সেদিন হঠাৎ যেন গোটা গ্রামের মাথায় দুর্যোগ ঘনিয়ে এলো। সন্ধে না হতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি আর বৃষ্টি, এবং তার সঙ্গে তাল মিলিয়ে একটু পরেই শুরু হলো বাতাসের তাণ্ডব নৃত্য। তাল সুপারির গাছগুলো মাটি থেকে উপড়ে দূরে, অনেক দূরে গিয়ে ছিটকে ছিটকে পড়ল। কারো খড়ের চাল বাতাসে উড়িয়ে নিয়ে গেল, তো কারো আবার মেটের দেওয়াল ধসে পড়ল। লোকজন সব দিশেহারা, সবকিছুই লন্ডভন্ড। রেডির তেলের খুঁটি, বাতিগুলো কাটা কলা গাছের মতো মাটিতে শোয়ানো, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। মনে হচ্ছিল মোটা কালো কম্বলে গোটা গ্রামটাকেই কে যেন আগা পাঁচতলা ঢেকে রেখেছে। সবাই কিংকর্তব্য বিমূঢ়। এমন সময় শুরু হলো বাতাসের গোঙানি। ভয়ে সবাই শিউরে উঠল। কান খাড়া করে শোনার চেষ্টা করতে করতে বাতাসে ভেসে এলো দূর থেকে ঘোড়ার খুরের শব্দ, টকবক 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 টকবক। তারপর বাতাসে খুরের শব্দ মিশিয়ে না যেতেই, মানুষের ঘোর কাটতে না কাটতেই সবাই অবাক হয়ে দেখলো তাদের আশপাশের সমস্ত মাঠ ঘোর সাওয়ারে ভরে গেছে। এক একটা ঘোড়ার উপর এক একজন ইয়া লম্বা দশাশয়ী চেহারার টকটকে ফর্সা মানুষ বসে রয়েছে। রাগে আর ক্ষোভে তাদের চোখগুলো দপদপ করে জ্বলছে। লালমুখ গোরা সাহেবগুলো তাদের কাছে নেহাতি শিশু বলে মনে হলো। একটু পরেই দুজোড়া ঘোড়ায় টানা একটা মস্ত চৌঘুড়ি গাড়ি এসে থামলো ফুলির বাড়ির দোরগোড়ায়। গাড়ি থেকে নামলেন কালো বোরখা পরা একজন সেই রকম তাল ঢ্যাঙা ফর্সা মহিলা, আর তার পিছু পিছু নামলো আরো দুজন তার মতোই লম্বা ফর্সা মহিলা, চামড় দিয়ে তাকে বাতাস করতে করতে। তারপর অতি কষ্টে মাথা হেঁট করে কোনো মতে তারা বাড়ির ভিতর ঢুকলেন। কৌতূহল চেপে রাখতে না পেরে পাড়াপড়শিরাও 2-4 জন ঘরের মধ্যে ঢুকে পড়ল রহস্যটা জানার জন্য। সেই কালো বোরখা পরা ভদ্রমহিলা ফুলির চুলের মুঠি ধরে রাগে দাঁত পিষতে পিষতে কোরকে বললেন, ওরে নেমোখারাম, তোর এত সাহস যে আমার বাচ্চার গায়েও হাত তুলিস? তোর এই বাড়বাড়ন্ত কার জন্য রে? তা এর মধ্যেই ভুলে গেলি সত্যি তোরা সবই পারিস, মানুষের পক্ষী না, তাই তোদের পক্ষে এমনটি করা সম্ভব। ফুলি কেন, ফুলির 14 পুরুষে এমন ব্যাপার স্যাপার কুসমিন কালেও দেখেনি। তাই ফুলি বেচারি মূর্ছা যেতে যেতে অতি কষ্টে ঢোক গিলে বললে, কি বলছেন কি আপনি? আমি যে কিছুই বুঝতে পারছি না। আপনার বাচ্চাকে কোন দুঃখে মারতে যাব আমি? সে তো কোনো কসুর করেনি, কোনো ক্ষতিও করেনি আমার। মারিসনি তুই?
চোখ পাকিয়ে ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, কি মুশকিল? বলছি তো মারিনি। ফুলি ভয় কাটিয়ে একটু ধাতস্থ হতে হতে বললে, মিথ্যে বলতে যাব কোন দুঃখে? আপনি নিশ্চয়ই ভুল করছেন। এ বাড়িতে আজ সারাদিনে অন্য কারো কোনো ছেলে পেলেই আসেনি। আবার চোপা, মিথ্যে কথা বলছিস মুখের উপরে। ভদ্রমহিলা রাগ সামলাতে না পেরে ঠাস করে ফুলির মুখে এক চর কষিয়ে দিলেন। ফুলি চোখে সর্ষে ফুল দেখলো। চর খেয়ে দালান থেকে ছিটকে গিয়ে উঠোনে পড়ল। ভদ্রমহিলা বোরখার ভিতর থেকে একটা ফুটফুটে সুন্দর বৎসর 3-4 গোলগাল বাচ্চা বার করে ফুলিকে দেখিয়ে বললেন, একে চিনতে পারছিস? ভালো করে দেখ, এর ঘাড়ে আঁশবটির পুরনো দাগ আছে কিনা দেখ। আর অমনি ফুলির মনে পড়ে গেল হপ্তাখানেক আগে দুপুরবেলার একটা সামান্য ঘটনা। ফুলি তখন কালো শেখের জন্য ঝোল চাপাবে বলে এক মনে মাছ করছিল। বড্ড বেলা হয়ে গেছে আজ। তার হাতের কাছেই ঘুরঘুর করছিল একটা কালো বিড়াল ছানা। তাড়ালেও নড়তে চাইছিল না, তাই বিরক্ত হয়ে আঁশকোটা বটির একটা আলতো ঘা দিয়ে দিয়েছিল তার ঘাড়ে। বাচ্চাটার ঘাড়ের ওপর চোখ পড়তেই ফুলির ভিড়মি খাওয়ার মতো অবস্থা হলো, যেন ভূত দেখলো। ফুলি ঢোক গিলে বললে, আমি তো একটা ছোট্ট বিড়াল ছানাকে মেরেছিলাম। আমাদের বাড়ি ওটি রোজই আসে। আমার ছেলের সঙ্গে সারাদিন খেলাধুলো করে, তারপর সন্ধে নামলে কোথায় যে চলে যায় কে জানে। আপনার ছেলেকে তো আমি মারিনি। তাছাড়া এ ছেলে তো কোনোদিন আমার বাড়ি আসে না, আসেও নি। তুই যাকে বেড়াল ছানা ভাবছিস, আসলে ওটা বেড়াল ছানা নয় রে মুখ্যু। আমারই একমাত্র আদরের সন্তান এই জিসান। ভদ্রমহিলা রাগে ও ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বললেন, আমরা জিন, খেয়াল খুশি মতো চেহারা পাল্টাতে পারি। আমরা আগুন দিয়ে তৈরি আর তোরা মাটি দিয়ে। তাই আমরা তোদের দেখতে পাই, কিন্তু তোরা আমাদের দেখতে পাস না। ভদ্রমহিলা একটু থামলেন, তারপর আবার বলতে শুরু করলেন, জিসান সেদিন পুকুর ধারে খেলা করছিল, আর ওকে সাধারণ বেড়াল ছানা ভেবে আব্দুল খানসামার কুকুর ঘাড় মটকাবার জন্য তাড়া করেছিল। তাই দেখতে পেয়ে তোর ছেলে ছুটে গিয়ে ওকে বাঁচিয়েছিল। সেই থেকেই তোর ছেলের সঙ্গে ওর খুব দোস্তি। তাই পাতকুড়নি বুড়ির রূপ ধরে রোজ সকাল হলেই ওকে তোদের বাড়ি ছেড়ে দিয়ে যায়। সারাদিন ও তোদের বাড়ি থাকে, এটা ওটা ঘাটে, নষ্ট করে। এই বলেই না রোজ সকালবেলা বালিশের তলা থেকে একটা দুটো করে সোনার মোহর ও বেশ কিছু খোবানি পাস। সেই খোবানি খেয়েই না তোর খাসামের রোগ সারলো। আর আমারই দেওয়া মোহরের দৌলতেই না আজ তোদের এই বারবারন্ত। আর সেই তুই কিনা। এমন সময় চেঁচামেচি হইহট্টগোলের আওয়াজ শুনে কাঁচা ঘুম থেকে জেগে বাইরে বেরিয়ে এলো ফুলির ছোট ছেলে। সে অবাক বিস্ময়ে চোখ বড় বড় করে সবাইকে দেখছে। তার মুখে ভয়ে কোনো কথা সরছে না। তাকে দেখতে পেয়েই বোরখার ভিতর থেকে মিউ মিউ করতে করতে বেরিয়ে এলো একটা কালো ছোট্ট বেড়াল ছানা। কদিন পরে হাতের নাগালের কাছে প্রাণের বন্ধুকে পেয়ে ফুলির ছেলে ট্যাপা কিন্তু তার মায়ের মতো তাকে চিনতে ভুল করলো না। সে তাকে কোলে তুলে আদর করতে শুরু করলো। আর সেই অভাবনীয় দৃশ্য দেখে সবাই চুপ। কেউ কোনো কথা বলছে না, কি যেন ভাবছে, চিন্তা করছে। আর ঠিক সেই সময় ফুলি হাউমাউ করে কেঁদে ভদ্রমহিলার পায়ে লুটিয়ে পড়ে বললে, আমার ঘাট হয়েছে মাগো, বুঝতে পারিনি, আমাকে এবারকার মতো ক্ষমা দাও। তা হবে না, দোষ যখন করেছিস শাস্তি তখন পেতে হবে। ভদ্রমহিলা একটুও নরম না হয়ে সপ্তমে তার গলা চড়িয়ে বললেন, এই কে আছিস, একে গাড়িতে নিয়ে গিয়ে তোল। তার হুকুম শোনা মাত্র সঙ্গী দুজন মহিলা হিড়হিড় করে তাকে টেনে নিয়ে চললো বাইরে দাঁড় করানো জুড়ি গাড়ির দিকে। ফুলি কেঁদে বুক ভাসালো, কত আছাড়ি পাছাড়ি খেলো, নাকে কানে খত দিল, তাতেও ভদ্রমহিলার মন গলল না, রাগ পড়লো না একটুও। এমন সময় জিসান ফুপিয়ে ফুপিয়ে বলল, আমার বন্ধুর মাকে তুমি যদি ক্ষমা করে ছেড়ে না দাও, তাহলে আমিও তোমার সঙ্গে আর বাড়ি যাব না। অগত্যা ছেলের জেদের কাছে মাকে হার স্বীকার করতে হলো। ফুলিকে শেষতক ক্ষমা করে ছেড়ে দিলেন তিনি। আর যাওয়ার সময় শাসিয়ে বলে গেলেন, তোদের বারবারন্তর এখানেই ইতি। যেমন আছিস তেমনি থাকবি, এর চেয়েও বেশিও হবে না, কমও হবে না। তারপর আবার বাতাসে টকবক 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 শব্দ ছড়িয়ে সবাই পলকে কর্পূরের মতো সেখান থেকে উবে গেল। আর সেই দৃশ্য দেখে রাত পাহারাদার লাল পাগড়ি আগুন লাঠিওলা বাবা গো মাগো বলে ভিড়মি খেয়ে লুটিয়ে পড়লো মাটিতে। তারপর থেকে আর কেউ সেই লাল পাগড়িওয়ালা বা কালো বেড়াল ছানাটাকে ও তল্লাটে দেখেনি।